একেবারে ভারতকে বাইপাস করে দক্ষিণ এশিয়ায় নতুন একটি সহযোগী সংস্থা তৈরির চেষ্টা করছে পাকিস্তান। সঙ্গে রয়েছে চীন এবং মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। মানে সার্কের বিকল্প তৈরি করার চেষ্টা করছে তারা, এবং ভারতের পূর্ণ অংশীদারিত্বে এটা আবার আগের মতন হোক। এবং সার্কের সচিবালয় রয়েছে নেপালে। এই সার্ক বিষয়টি হচ্ছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, যেখানে আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, ইন্ডিয়া রয়েছে, মালদ্বীপ রয়েছে, নেপাল রয়েছে, পাকিস্তান রয়েছে এবং রয়েছে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তান, চীন, বাংলাদেশ চীনের একটি শহরে বৈঠক করেছে, ভেবে দেখুন, গোপনে। তারপর নিজেদের মধ্যে এটা ঠিক করে যে আমাদেরকে বিকল্প একটা সার্ক তৈরি করতে হবে এবং সেখানে ভারতকে রাখলে চলবে না। এবং চীনের ইচ্ছেতেই এই দুই বদমাইশ দেশ তারা এবার বিভিন্ন দেশে ঘুরতে শুরু করেছে এবং বোঝাতে শুরু করেছে যে তোমরা আমাদের এই নতুন সার্কে অংশগ্রহণ করো। পুরো বিষয়টি যখন নেপাল শোনে, নেপাল স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমরা এই সবের মধ্যে নেই, কারণ নেপালের সার্কের সদর দপ্তর রয়েছে। ভেবে দেখুন, 2014 সালে নেপালেই সর্বশেষ সম্মেলনটা হয়েছিল। তারপর এই সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে 2016 সালে, 19তম সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু এই 19তম সম্মেলনে ভারত অংশগ্রহণ করেনি। তার কারণ পাকিস্তানি সন্ত্রাসীরা সেই সময় উড়ি হামলা করে দিয়েছিল। এরা তো এইরকমই, মানে সন্ত্রাসবাদী হামলা তো এরা ছাড়বে না। তো স্বাভাবিকভাবেই ভারত আর এর ওপরে কোনো রকম গুরুত্ব আরোপ করেনি। সুতরাং তারপর থেকে পুরো মাত্রায় এটা কিন্তু বন্ধ রয়েছে। এইবার যেহেতু বন্ধ রয়েছে সেহেতু এই পাকিস্তান সুযোগ পেয়ে যায়। পাকিস্তান সুযোগ পেয়ে এরা পাশে নিয়ে নেয় বাংলাদেশকে এবং চীনকে তো এরা পায়। এইবারে এরা নিজেদের খেলা শুরু করে দেয়। প্রথমেই তারা চলে যায় নেপালে। নেপালের কথা তো বললাম, চূড়ান্ত অপমান হয়ে সেখান থেকে ফিরেছে। এবং তারপর তারা শটান যে দেশটার কাছে চলে যায় সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে তাদেরকে বলা হয় মুখ বন্ধ করে দেশটা ত্যাগ করে বাবা বেরিয়ে যাও, আমরা ভারতের বিরুদ্ধে একটা কথা শুনবো না, কারণ ভারতের জন্য আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। এটাই তো বাস্তব। আর আফগানিস্তানের কাছে কথা বলার মতন সাহসী জোগাড় করতে পারেনি পাকিস্তান কিংবা বাংলাদেশ। পাকিস্তান যদি আফগানিস্তানে যায়, লাঠি, জুতো, ঝাঁটা কি কি যে পড়বে তার কোনো মানে নেই। সুতরাং আফগানিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা আশা করি এই দুই বর্বর দেশের নেই। ভুটানে গিয়েছিল, ভুটান থেকে পুরো মাত্রায় বলে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে কথা শুনবো না, আমাদের কোনো রকম ইচ্ছে নেই। তারপর মালদ্বীপকে ফোন করেছে, মালদ্বীপকে ফোন করায় মালদ্বীপ বলেছে ভারতের সঙ্গে সম্পর্ক সবে আমরা ঠিক করেছি, তোমরা কি চাও সেই সম্পর্কটা খারাপ করে নিজেদের পেটে লাথি মারি? একবার তো চীনের কথায় অনেক কিছু করে পেটের ভাত চলে গিয়েছিল, সবে মাত্র সম্পর্ক ভালো করেছি, দয়া করে আর এসব কথা বলবে না। কে পড়ে রইল? পড়ে রইল শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ। এরা চীনকে সঙ্গে নিয়ে করতেই পারে, এতে কোনো রকম আপত্তি নেই, তবে করে খুব একটা কিছু হবে না। কারণ এই যে তিনটে দেশ রয়েছে, এই তিনটে দেশের মধ্যে চীন বুদ্ধিদীপ্ত দেশ, তারা এই দুটো দেশকে দিয়ে ভুলভাল কাজ করাবেই। এতগুলো দেশ, মোট 5টা দেশ, এই 5টা দেশের কাছে পাকিস্তান এবং বাংলাদেশ তারা গিয়ে গিয়ে বলেছে, ভাবুন যে ভারতের সঙ্গে থাকতে হবে না, আমাদের সঙ্গে এসুন, আমাদের সঙ্গে কাজ করুন, আমরা ভারত অবকাঠামো তৈরি করব। চূড়ান্তভাবে অপমান, মানে এমন অপমান হয়েছে পরে আর বলার জায়গা তারা রাখবে না। কিন্তু কি বলবো বলুন, এই পাকিস্তানি বলুন আর বাংলাদেশি বলুন, এদের মান সম্মান বোধ কিচ্ছু নেই। রাস্তায় দাঁড় করিয়ে মুখে জুতো পেটা করলে পরেও এদের আত্মসম্মানে লাগবে না। কোন কোন দেশের সঙ্গে বলতে গেছে ভেবে দেখুন। চীন এদেরকে উস্কাচ্ছে আর এরা গিয়ে একেবারে কি বলবো, অসভ্য, বর্বর, বোধশক্তিহীনের মতন এই সমস্ত দেশের কাছে গিয়ে কথা বলতে যাচ্ছে। নেপাল কখনো ভারতের বিরুদ্ধে যাবে না, কারণ নেপালে ভারতবর্ষ এমনভাবে ইনভেস্ট করে রেখেছে, কিংবা নেপাল ভারতবর্ষ থেকে যে যে ফ্যাসিলিটিগুলো পায় সেই ফ্যাসিলিটিগুলো কখনো নষ্ট করবে না। এই যে পাশের বাংলাদেশ বর্বর,
অশিক্ষিত বর্বরের দেশ, এই দেশটা ভারত থেকে কি কি ফ্যাসিলিটি পেত সবাই জানে। ধীরে ধীরে যখন এগুলো বন্ধ হচ্ছে তখন মুখ চুন হয়ে যাচ্ছে। তাই এটা আবার এরা করতে চেয়েছিল নেপালের সঙ্গে। আর ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কোন জায়গায় রয়েছে এটা গোটা পৃথিবী জানে। সেই ভুটানকে বলেও কিছু লাভ হবে না। এবার পড়ে থাকলো কি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে তো সবেমাত্র ভারত উদ্ধার করলো চীনের ফাঁদ থেকে, সবেমাত্র উদ্ধার করলো। এই দেশটার বিরুদ্ধে বলতে গিয়ে কি করবে? প্রত্যেকের মানবিকতা বোধ রয়েছে, প্রত্যেকে জানে যে মানুষ যদি হই তাহলে মানুষের সম্মান করতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়। আর মালদ্বীপ, তারা তো একবার যা ঝাড় খেয়েছে তারপরে আর তারা ভারতের বিরুদ্ধে কথা বলবে না। সুতরাং এই দুটো দেশ চেষ্টা চালিয়ে যাক, আর এদেরকে রীতিমতো মাথায় গিঁট মেরে যেমন করে আঙুল দিয়ে হেলাবার, চীন হিলিয়ে যাবে, হিলিয়ে চলে যাক চীন, কিচ্ছু যায় আসে না। সব মিলিয়ে একবার বড় ধরনের অপমান, মোট 5টা দেশের কাছে অপমান হয়েছে এই দুটো দেশ, এটাই সবচেয়ে বড় বিষয়। কি বলবেন? ভারতকে বাদ দিয়ে এরা কিছু করতে আদতেও পারবে? এতগুলো দেশের কাছে গিয়ে মানে কি বলবো, ঘাড় ধাক্কা খেয়েছে। এরপরেও এরা কিন্তু শুধরাবে না, আবারও এই ধরনের ঘটনা ঘটবে। কি মনে হয় এই যে সার্ক, এই সার্ককে কিন্তু পুনরায় আবার উজ্জীবিত করা উচিত। এটা হলে পরে অবশ্যই এই দুটো দেশকে বাদ দেওয়া উচিত, কারণ এই দুটো সন্ত্রাসী দেশ থাকলে পরেই কিন্তু কোনো সংগঠনই টিকবে না, এটা অন্তত আমার নিজের মনে হয়। যাই হোক, যে বক্তব্যই বললাম এটা ভারতের পক্ষে, কিন্তু আমি জানি এখানে কিছু দর্শক রয়েছে যারা এই কথাগুলো বলার জন্য আমাকে আবার দালাল বানিয়ে দেবে। ভেবে দেখুন, আমার কোনো ভিডিওতে আপনারা কখনো পাবেন না যে আমি কোনো পার্টির কথা বলছি, আমি ভারতের কথা বলি। হ্যাঁ, যদি দালালি করে থাকি ভারতের করি, সেটা আমার অধিকার, কারণ এই দেশটায় আমার জন্ম হয়েছে, আমার গোটা শরীরের রক্তে ভারতীয়ই। সুতরাং আমি ভারতের কথা বলবো। আর যে সমস্ত দেশদ্রোহীরা, আমি বারবার বলছি, যারা ভারতের বিরুদ্ধে কথা বলছেন তারা দেশদ্রোহী, পুরোভাবেই তারা দেশদ্রোহী। সেই সমস্ত দেশদ্রোহীদের বলছি, যত কিছু বলুন কিচ্ছু যায় আসে না। দেশে থেকে, দেশে খেয়ে, দেশের পরিষেবা নিয়ে ভারতের উন্নতির কথা যদি শুনে মাথা গরম হয়ে যায়, সেই মাথা থাকার থেকে না থাকাই ভালো। সেই মাথায় অন্য কিছু হয়তো আছে। আমার মনে হয় না মানে আপনারা মানুষের সন্তান। আমার যেটা মনে হয়, যারা ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে, কোনো পার্টির বিরুদ্ধে বলছি না, কিন্তু তারা আক্ষরিক অর্থেই গাধার সন্তান, এর বাইরে আর অন্য কিছু বললাম না। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।